হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি, এবং কিছু শর্ট প্রশ্নের অ্যান্সার আমি এর আগে দিয়েছি, এবং আরও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওগুলো ওখান থেকে কালেক্ট করে নিয়ে নিও। দেখো, আজকে যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্বটি আলোচনা করো একটা, আর একটা হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তো দেখে নাও, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্বটি আলোচনা করো। গান্ধীজিকে একটি নির্দিষ্ট রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা হিসাবে চিহ্নিত করা যায় না। তিনি ছিলেন প্রধানত সমাজ সংস্কারক ও কর্মযোগী। সমাজ সংস্কারের প্রয়োজনে রাষ্ট্র ব্যবস্থা কী রকম হওয়া উচিত সেই সম্পর্কে তিনি নতুন ধারণার পরিচয় রেখেছেন। রাষ্ট্র সম্পর্কে গান্ধী কোনো সুসংবদ্ধ তত্ত্ব গড়ে তোলেননি। তিনি টলস্টয়, রাস্কিন, থরো প্রমুখ চিন্তাবিদদের ধারণার মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন মাত্র। বিশেষত গান্ধীজির রাষ্ট্রচিন্তার মধ্যে টলস্টয়ের গ্রন্থ কিংডম অব গড ইজ উইদিন ইউ গান্ধীজিকে অহিংসা মন্ত্রে দীক্ষিত করে। গান্ধীজির স্বরাজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে সিভিল, এটা দেখো আছে ডিসঅবিডিয়েন্স গ্রন্থটির মাধ্যমে 1908 সালে প্রকাশিত হিন্দ স্বরাজ এর মধ্যে দিয়ে তার রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে। এরপর লিখবে রাষ্ট্রের উৎপত্তি। অহিংসা তত্ত্বের প্রবক্তা গান্ধী রাষ্ট্রকে সুনজরে দেখেননি। তার মধ্যে বলপ্রয়োগ হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি, কেন্দ্রীভূত সুসংগঠিত হিংসা ও বলপ্রয়োগের প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। তাই রাষ্ট্রকে দেখা চলে না। গান্ধীজির মতে সমাজের কেন্দ্রবিন্দু হলো ব্যক্তি। তাই গান্ধী বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা বৃদ্ধি প্রশ্নটিকে আমি সবচেয়ে ভয় করি, কারণ রাষ্ট্রের আপাত দৃষ্টিতে শাসন, শোষণ, গ্রাস করে মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে। তারপরে দেখো 2 নাম্বার লিখবে লক্ষ্য ও উপায়ের মধ্যে সম্পর্ক। গান্ধীজির রাজনৈতিক চিন্তাধারা ম্যাকিয়াভেলির মতো এটা হচ্ছে তোমার নীতি বর্জিত হতো না। লক্ষ্য ও লক্ষ্য সাধনের উপায় তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি নীতি বর্জিত রাজনীতির কথা বলেছেন, কারণ পথ বা উপায় যদি নীতিশূন্য হয় তাহলে লক্ষ্য কখনো উৎকৃষ্ট হতে পারে না। এর পরের পয়েন্টে যাবে, তবে তার মতে রাষ্ট্র হলো ভবিষ্যৎ সমাজে পৌঁছানোর প্রথম পথ মাত্র। তারপর 3 নাম্বার দেবে রাষ্ট্রীয় চরম সার্বভৌমিকতার অস্বীকৃতি। গান্ধীজি রাষ্ট্রের চরম সার্বভৌমিকতাকে মেনে নেননি। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার প্রতি তার বিরোধিতার কারণগুলি হলো যথা বলে এইভাবে 1 নাম্বার পয়েন্ট দেবে। দেখো, এখানে আছে পার্থিব কর্তৃত্বের উপর আধ্যাত্মিক কর্তৃপক্ষের প্রাধান্য। 2 নাম্বার রাষ্ট্রের সংগঠিত শক্তির চেয়ে মানুষের অভ্যন্তরীণ নৈতিক বিবেকবোধের শ্রেষ্ঠত্বের বিকাশ। টলস্টয়ের প্রচার করতেন আইনের শাসনের পরিবর্তে প্রেমের শাসনের আদর্শ ব্যবস্থার ভিত্তি হওয়া উচিত। গান্ধীর রাষ্ট্রবিমুখতার মধ্যে টলস্টয়ের ধারণা প্রতিধ্বনি পাওয়া যায়। 4 নম্বরে লিখবে রাষ্ট্রের কার্যাবলী। গান্ধীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নৈরাজ্যবাদের দ্বারা প্রভাবিত। তিনি রাষ্ট্রকে কোনো পবিত্র প্রতিষ্ঠান হিসাবে গণ্য করেননি, বরং মনে করতেন যে মানুষের দুর্বলতার জন্য রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের মতে রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সীমিত গণ্ডির মধ্যে আয়ত্ত রাখার পক্ষপাতী ছিলেন, কারণ তিনি মনে করতেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মানে বলপ্রয়োগ বা হিংসা। অত্যাধিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ফলে মানুষের আত্মনির্ভরশীলতা কমে যায় এবং দুর্নীতির পথ প্রশস্ত হয়। 5 নম্বর পয়েন্ট দেবে ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রীভবনের বিরোধিতা। গান্ধীজি ছিলেন ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রীভবনের চরম বিরোধিতা।
বিরোধী আর কি হবে। গান্ধী কল্পিত আদর্শ রাষ্ট্রের ক্ষমতা বিকেন্দ্রীকরণের কারণ অন্যতম প্রধান নীতি হিসাবে বিবেচিত হবে, তাই তিনি পঞ্চায়েত ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। 6 নম্বর পয়েন্ট দেবে রাষ্ট্রহীন গণতন্ত্র। গান্ধীজি রাষ্ট্রের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার না করলেও হিংসার প্রতীক হিসাবে দেখেছেন এবং এই হিংসাশয়ী রাষ্ট্রকে বর্জন করে ভবিষ্যতে রাষ্ট্রবিহীন সমাজ গড়ে তোলার কথা বলেন। এই রাষ্ট্রবিহীন সমাজই হল রামরাজ্য। দেখো এখানে আছে উপরিউক্ত আলোচনার থেকে বলা যায় যে গান্ধীজি পরিকল্পিত রাষ্ট্রতত্ত্বটি কল্পনা বিলাসী রাষ্ট্রতত্ত্ব। তাহলে হচ্ছে এই গেল তোমার যেটা আমি বললাম গান্ধীর মতে রাষ্ট্রতত্ত্ব কি তার ধারণা বা আলোচনা। এরপর আমি আসছি দেখো এখানে স্বাধীনতার যে রক্ষা কবচগুলি কি কি তা আলোচনা করো, এটা দিয়ে দিচ্ছি। দেখো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যেসব স্বাধীনতা প্রয়োজন রাষ্ট্র তা আইন দ্বারা স্বীকার করে ও সংরক্ষণ করে। স্বাধীনতাকে রক্ষা করার জন্য যেসব ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যেসব রক্ষা কবচের কথা বলেছেন তা হলো এইভাবে 1 নম্বর পয়েন্ট দেবে সংবিধানের মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা। স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে লিখিত সংবিধানে বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব। যদি মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ থাকে তাহলে নাগরিক একদিকে যেমন তার অধিকার বিষয়ে সচেতন থাকবে, অন্যদিকে রাষ্ট্র কোনরূপ অধিকার লঙ্ঘন করলে এর প্রতিবাদ স্বরূপ ব্যক্তি আদালতের দ্বারস্থ হতে পারবে। তাছাড়া রাষ্ট্র ও ব্যক্তি অধিকার সম্পর্কে সর্বদা সমান থাকবে। 2 নম্বর পয়েন্ট দেবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি। ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকলে ক্ষমতা প্রয়োগকারী স্বৈরাচারী হতে বাধ্য। ক্ষমতা যতই কিছু সংখ্যক শাসকের হাতে কেন্দ্রীভূত হবে ততই ক্ষমতার অপব্যবহার ঘটবে। এর ফলে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে। এই কারণে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। লাস্কি কথা মনে করতেন যে ক্ষমতার বিস্তার ঘটিয়ে ক্ষমতা প্রয়োগকারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব। 3 নম্বর পয়েন্ট দেবে আইনের অনুশাসনের প্রয়োগ। স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে আইনের অনুশাসন একটি গুরুত্বপূর্ণ উপাদান। এভি ডায়েসি এই তত্ত্বের নির্মাতা। আইনের অনুশাসন তত্ত্বটি 3টি সূত্রে ওপর প্রতিষ্ঠিত। সূত্রগুলি হলো 1 নম্বর দেখো সরকারের কোনো স্বৈর ক্ষমতা নেই। 2 হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। 3 হচ্ছে ইংল্যান্ডে জনগণের অধিকার সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত। 4 নম্বর পয়েন্ট দেবে নিরপেক্ষ বিচারালয়। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে নাগরিকের স্বাধীনতা সুরক্ষিত হয়। সরকার জনগণের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করলে জনগণ তা প্রতিকারের জন্য প্রয়োজন নিরপেক্ষ নির্ভীক বিচার ব্যবস্থা। জনগণের আইনগত আশ্রয়স্থল হল এই নিরপেক্ষ আদালত। আইনের শাসনকে যথাযথভাবে প্রতিষ্ঠিত রাখতে নিরপেক্ষ বিচার ব্যবস্থার দরকার। তারপরে দেখো 5 নম্বর পয়েন্ট সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ব্যবস্থা করা। সমাজে সংখ্যালঘু স্বার্থ ব্যবহৃত হলে এবং দারিদ্র্যের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলে সামাজিক ন্যায় কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিশেষ জনসাধারণের জন্য বিশেষ ব্যবস্থার অবসান ঘটিয়ে সমাজে সকলের জন্য সমন্যায় প্রতিষ্ঠা করতে পারলে সকলেরই স্বাধীনতা সংরক্ষিত হতে পারে। তারপরে 6 নম্বর পয়েন্ট দেবে সদা সতর্ক জনমত। স্বাধীনতার রক্ষা কবচগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল সদা সতর্ক জনমত। জনমত সতর্ক থাকলে ব্যক্তির অধিকার কেউ হরণ করতে পারে না। উদাসীন অলস জনগণ হলে শাসকরা স্বৈরাচারী অত্যাচারী হয়ে উঠতে পারে। তাই সদা সতর্ক জনমতকে বলা হয় স্বাধীনতার রক্ষার অতন্দ্র প্রহরী। সমালোচনায় লিখবে স্বাধীনতা হল সমাজ ব্যবস্থার একটি অন্যতম সুপারস্ট্রাকচার। সমাজে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের হাত থেকে স্বাধীনতাকে রক্ষার সংগ্রাম প্রাচীন কাল থেকেই চলে আসছে। আসলে স্বাধীনতার রক্ষা কবচগুলি যথাযথভাবে সংরক্ষণ করতে না পারলে জনগণের স্বাধীনতা বা সুযোগ সুবিধা ভোগের আকাঙ্ক্ষা একেবারেই তাৎপর্যহীন হয়ে পড়তে পারে। তাহলে এই গেল তোমাদের যে 2টো প্রশ্ন। এছাড়া আরও একটি যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা দেখে নাও এবং তোমরা খাতায় ভালো করে তুলে নেবে।
দেখো এখানে একটা আছে সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি। এর আগে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি আলোচনা করো। এছাড়া সার্বভৌমিকতার যদি বৈশিষ্ট্য আসে তাহলে তোমরা এটা ভালো করে খাতায় লিখে নেবে। দেখো এটা পরিষ্কারভাবেই লেখা আছে, তোমরা 5টা পয়েন্ট দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে, এটা বলার দরকার নেই, তোমরা ভালো করে এটা লিখে নেবে। তাহলে এই গেল তোমাদের 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো ভালো করে যাও। আশা করছি যা প্রশ্ন দিয়েছি এর আগেও যা কয়েকটা দেওয়া আছে এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে, এবং শর্ট কোশ্চেনও তো অনেক দেওয়া হয়েছে। তাহলে এগুলো করলেই আশা করছি তোমাদের হয়ে যাবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই, তাই তোমরা স্টুডেন্টদের মধ্যে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভালো করে, এবং শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।